এই গল্পে আত্মহত্যা সম্পর্কিত কিছু উপাদান আছে যা শুধুমাত্র কাহিনীর প্রয়োজনেই ব্যবহৃত। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। বাস্তব জীবনে আপনি যদি মানসিক চাপ, উদ্বেগ বা বিষণ্ণতায় ভোগেন, দয়া করে একজন চিকিৎসক বা কাউন্সিলরের সাহায্য নিন। আপনার জীবন অমূল্য। প্রতিটা ঘরেরই একটা করে গল্প থাকে। কিছু কিছু গল্প দিনের আলোতেও বলা যায়, আর কিছু কিছু গল্প রাত জাগায়, ঘুম আসতে দেয় না। শুনতে থাকুন পঙ্কজ সাহার লেখা গল্প ঘুম। নমস্কার, আমার নাম সিদ্ধার্থ কর, আর আমি এখন দাঁড়িয়ে আছি সুইসাইড হাউসের একদম সামনে। 2 বছরে মোট 5টা আত্মহত্যা হয়ে যাওয়াতে হোটেলটা এখন সবার মুখে মুখে। ইতিমধ্যে সবুজ দ্বীপের হোটেল নামটা উঠে গিয়ে হোটেলের নাম হয়েছে সুইসাইড হাউস। আমার অবশ্য এখানে আসার আলাদা কারণ আছে। কারণটা যেমন তেমন নয়, বিশেষ দরকারি। আমি প্রাইভেট ইনভেস্টিগেটর সিদ্ধার্থ কর। পঞ্চম আত্মঘাতী রুবল দের পরিবারের সন্দেহ সেটা কোনো সুইসাইড নয়, বরং কেউ খুব যত্ন সহকারে রুবল বাবুকে হত্যা করেছে। পরে আগের আত্মহত্যাগুলোর মতো দেখানোর জন্য তার মৃত শরীর ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়েছে। আমার মত কিন্তু একদম আলাদা। আমার মনে হয় এটা কোনো সাইকো সিরিয়াল কিলারের কাজ। যাই হোক, পেটের দায়ে তদন্তে তো আসতেই হবে। আমি এখন সবুজ দ্বীপের হোটেলের 4 নম্বর ঘরে বসে আছি, যেখানে কিছু মাস আগে 5 জন আত্মহত্যা করেছে। আমাকে 4 নম্বর ঘরটা নিতে বেশ জোরের সাথে না করেছিলেন বৃদ্ধ ম্যানেজার সহদেব বাবু। কিন্তু আমিও নাছোড়বান্দা। তদন্ত করতে এসে যে ঘরে মক্কেল খুন কিংবা নিজের দ্বারা খুন হয়েছেন, সেই ঘরে থেকে তদন্ত করার সুযোগ পেলে তার থেকে বেশি সুখ গোয়েন্দাদের হয় না। এবার ঘটে যাওয়া আত্মহত্যাগুলো পরপর সাজিয়ে নিই। প্রথম আত্মহত্যা করেন সুবরণ সান্যাল, বছর 40 বয়স। আত্মহত্যা করেন 12ই নভেম্বর 2018। কোনো সুইসাইড নোট লিখে যাননি। কোনো রকম পারিবারিক সমস্যা ছিল বলেও জানা যায় না। দ্বিতীয় আত্মঘাতী শুভঙ্কর দে, 35 বছর বয়স। আত্মহত্যা করেছেন 8ই জানুয়ারি 2019। 2টি ছেলে আছে এবং স্ত্রীর সাথেও কোনো রকম বিবাদের কথা জানা যায়নি। তৃতীয় আত্মহত্যার কথা জানতে পারা যায় 15ই ফেব্রুয়ারি। এনার মৃত্যুর পরেই ঘটনাটি সর্বসমক্ষে প্রকাশ পায়। আত্মহত্যা করেছিলেন নামকরা ব্যবসায়ী বিষ্ণু মাহাতো। এনার আত্মহত্যা করার কারণ থাকলেও এনার মৃত্যুর পর তদন্ত শুরু হয়। চতুর্থ আত্মহত্যা করেছিলেন অভিষেক দাশগুপ্ত, 20 ফেব্রুয়ারি 2019। ইনি ছিলেন বিষ্ণুবাবুর মৃত্যুর তদন্তে। 5টা বড় বড় কেস নিজের বুদ্ধিতে সলভ করে বেশ নাম করেছিলেন ভদ্রলোক। তার হঠাৎ করে আত্মহত্যা করাটা বেশ ভাবিয়ে তুলেছিল সহদেব বাবুকে। রোজ কিছু কিছু লোক এসে আত্মহত্যা করতে চাই বলে বিরক্ত করতে লাগলো তাকে। আঞ্চলিক লোকেরা সবুজ দ্বীপের হোটেল নামটা বদলে এটাকে ডাকতে লাগলো সুইসাইড হাউস বলে। পারিবারিক অশান্তি, বাবা মার সাথে ঝগড়া, সবার একটাই উত্তর হয়ে উঠছিল, আমি চললাম সুইসাইড হাউস। এই ঘটনার 7 মাস পরে ঘটে পঞ্চম ঘটনাটি। অবশ্য এতদিন কোনো ঘটনা না ঘটারও একটা হালকা কারণ ছিল। সহদেববাবুর ধারণা হয়েছিল 4 নম্বর ঘরটা অভিশপ্ত, তাই ওই ঘরটা কাউকে দিতেন না তিনি।
কিন্তু 19 অক্টোবর এখানে কোনো একটা পরব থাকায় বেশ ভিড় হয়েছিল, অতএব হোটেলও হয়ে যায় একদম ভর্তি। এবং এই জন্য রুবল দেখে 4 নম্বর ঘরটা ছাড়তে বাধ্য হন সহদেববাবু, এবং এখানেই নিজের 5 নম্বর ভুলটা করেন তিনি। 25 অক্টোবর 4 নম্বর ঘরের তালা ভেঙে রুবলদের মৃত অসার শরীর ফ্যান থেকে ঝোলা অবস্থায় পুলিশ উদ্ধার করে। মুখ দেখে এক দণ্ডতেও মনে হচ্ছিল না এটা খুন। এখানে বলে রাখি, 5 জন মৃত ব্যক্তির মধ্যে কেবল একটি মাত্র মিল আছে। তারা সবাই খুব তৃপ্ত সহকারে মৃত্যুবরণ করেছেন। মানে রুবলদের মতোই কারোর মুখ দেখেই মনে হচ্ছিল না তাদেরকে কেউ জোর করে মেরেছে বা তারা খুব ডিপ্রেশন বা কিছুতে আছে। মনে হচ্ছিল তারা খুব পরিতৃপ্তির সাথেই তাদের মৃত্যুবরণ করেছেন। যাই হোক, আজ একটু বিশ্রাম করে নি, খুব ঘুম পাচ্ছে। একটু আগে ঘুম ভাঙলো, এখন বিকেল 5টা বাজে। সহদেববাবু নিজে এসে আমাকে চানাচুর মুড়ি আর চা দিয়ে গেছেন। বলা বাহুল্য, খুব বারবার আমায় ঘুরে ঘুরে দেখছিলেন তিনি। আমি যদি আত্মহত্যা করি তার ধান্দা লাটে উঠবে। আজ আমি ঘরের কোনা কোনা খুঁজে দেখলাম, পুলিশ সবই সাফ করে দিয়েছে। এমন কোনো সূত্র নেই যার দ্বারা আমি আমার কাজ চালিয়ে যাব। সুতরাং আমার কয়েকদিন পরে পরে ঘুমোনো ও রুবলবাবুর পরিবারের লোকেদের গিয়ে উনি সত্যিই আত্মহত্যা করেছেন বলে নিজের ফিসটা নিয়ে নেওয়া ছাড়া আর কোনো কাজ নেই। এখন রাত 8টা বাজে। আমি সোফাতে বসে টিভিতে একটা সিনেমা দেখছি। সহদেববাবুকে বলে দিয়েছি রাতের খাবার বেয়ারা আমার ঘরে দিয়ে যাবে। কেন জানি না আমার খুব ঘুম পাচ্ছে, কিন্তু এখন ঘুমোলে রাতে আর ঘুম আসবে না। আর রাতে না ঘুমোতে পারলে আমার ভীষণ বিরক্ত লাগে। 11:25, রাতের খাবার খেয়ে আরও ঘুম পেলেও আমি এক ফোঁটাও ঘুমোতে পারছি না। 10টায় খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, সেই তখন দিয়ে 2 চোখ বুজে শুয়ে আছি, কিন্তু ঘুমের নাম গন্ধ পর্যন্ত আসছে না। সব হয়েছে ওই দুপুরে ঘুমানোর জন্য, আর কখনো দুপুরে ঘুমানো যাবে না। আজ সকালে উঠে দেখলাম ডান চোখে লাল ছোপ পড়েছে। সত্যি বলতে ঘুমটা অতটাও পাচ্ছে না, কিন্তু সারা রাত না ঘুমানোর ক্লান্তি সারা শরীরে লেগে আছে। সারাদিন জঙ্গলে ঘুরলাম, চারিদিক গাছপালায় ভর্তি। কবিরা এখানে আসলে তাদের কয়েক মাসের খোরাক এমনিই জুটে যাবে, তা আমি হলফ করে বলতে পারি। দুপুরের দিকে হোটেলে ফিরলাম। ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমোবো না। রাত্রে ঘুম না হলে ঘুমের আসল স্বাদটাই পাওয়া যায় না। এখন সন্ধে 6টা, চোখের সামনে একটা বোরিং সিনেমা চলছে। সিনেমাটা দেখতে দেখতে ঝিমুনি মতো ধরলো একটু। ঝিমোতে ঝিমোতে ঘুমের কোলে ঢলে পড়ব, এমন সময় হাওয়ার মতো কে যেন বলে উঠল, পারবে না ঘুমোতে। আমি চমকে উঠলাম। ঘরে আমি ছাড়া কেউ নেই, তবে তবে ওই আওয়াজ এলো কোত্থেকে? দরজায় টোকা পড়ছে, বেয়ারা এসছে। আমি কিছু খাবো না, রাতেও কিছু খাবো না, যাও।
বলে দিতে সে চলে গেল। আমি টান টান হয়ে শুয়ে পড়লাম। কিন্তু এ কি, 2 ঘন্টা হয়ে গেল, এখনো ঘুম আসছে না। আমি চিরকালই একটু ঘুম কাতুরে। ঘুম পেয়েছে, শুয়েছি, অথচ ঘুম আসেনি এমন আমার সাথে হয়নি। এই শীতেও আমি ঘরের ফ্যানটা চালিয়ে দিলাম। গরমের জন্য হয়তো ঘুম আসছে না, কিন্তু ফ্যান চালাতেই একরাশ হিম শীতল বাতাস আমার সারা শরীর অবশ করে দিল। আমার অজান্তেই আমার হাত ফ্যানের সুইচটা অফ করে দিল। সারা রাত এপাশ ওপাশ করে কাটল, কিন্তু এক ফোঁটা ঘুমও আমার চোখ ছুঁয়ে গেল না। ভোর 5টায় বিছানা ছেড়ে উঠে পড়লাম। লাইট জ্বালিয়ে আয়নার সামনে গিয়ে দেখলাম চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। ঘুমে আমার 2 চোখ জড়িয়ে আসছে, কিন্তু জানি ঘুম পেলেও আমার ঘুম আসবে না। বাথরুমে গিয়ে ঠান্ডা জল মুখে চোখে ছেটালাম। কিন্তু ঘুমে আমার চোখে সব কিছু অস্পষ্ট। হঠাৎ কিছুতে পা বেঁধে বাথরুমের মেঝেতে সজোরে আছাড় খেয়ে পড়লাম। কপালে যন্ত্রণা শুরু হয়েছে, কিন্তু তার থেকেও বেশি যন্ত্রণা আমার চোখে ও মস্তিষ্কে না ঘুমানোর ফলে সৃষ্টি হয়েছে। ও কি অসহ্য সেই যন্ত্রণা! হঠাৎ কেউ কানে কানে বলে গেল, ঘুমানোর চেষ্টা করো। আমি বাথরুমে জলের মধ্যে শুয়ে ঘুমানোর চেষ্টা করলাম। কানের কাছে এখনো কেউ ঘুমানোর চেষ্টা করো বলে যাচ্ছে। পঞ্চম ভয়েস রেকর্ড এখানেই শেষ। আজ 10ই নভেম্বর। কাল প্রাইভেট ইনভেস্টিগেটর সিদ্ধার্থ করের মৃত শরীর পুলিশ উদ্ধার করেছে। দারোগা রিপন মজুমদার সবুজ দ্বীপের হোটেলের 4 নম্বর ঘর তল্লাশি করে সিদ্ধার্থবাবুর প্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে কেবল এই রেকর্ডার, যাতে 6টি অডিও রেকর্ড করা রয়েছে, এবং পাওয়া গেছে একটি ডায়েরি। ডায়েরিটা রিপনবাবু এখনো পড়া শুরু করেননি। রিপনবাবু সোফাতে হেলান দিয়ে ষষ্ঠ এবং সর্বশেষ অডিওটা চালালেন। আমি বলে বোঝাতে পারবো না আমার মনের মধ্যে কি হচ্ছে। যখন আপনাদের ঘুম পেয়েছে, আপনার ঘুমানোর সুযোগ আছে, অথচ ঘুমোতে পারছেন না, তখন কি হয় কখনো অনুভব করেছেন? কোনোদিন করেননি আপনারা। অর্থাৎ আপনারা কেউ আবার এই কষ্ট বুঝতে পারবেন না। কিন্তু কেন শঙ্কর? আমি তো তোমার কিছু বিগড়াইনি, তবে আমায় শাস্তি দিচ্ছেন কেন? কেউ যেন কানে কানে বলে গেল, ঘুমোতে দেব তোমায়। কখন? দাঁড়াও, সবে তো কিছুক্ষণই হলো। আমায় ঘুমোতে দাও, আমি ঘুমোতে চাই।
বেশ, তবে যাও, ওই ওই পর্দাটা খুলে নিয়ে এসো, যাও। আমি দরজায় ঝোলা পর্দাটা খুলে নিয়ে এলাম, ফ্যানের সাথে পর্দাটা বেঁধে নিজের গলায় ফাঁস লাগালাম, আর সঙ্গে সঙ্গে মনে হলো আমার চোখের জ্বালা কমছে। 3 দিন ধরে না ঘুমানোর জ্বালা ধীরে ধীরে কমছে। নিচের টেবিলটা ঠেলে ফেলে দিলেই আমি গভীর ঘুমে চলে যাব, গভীর ঘুমে। তার আগে বলে দিই, শঙ্করের ডায়েরিটা আমি বাথরুমের কোণের একটা ফাঁপা জায়গা থেকে পাই। আমি ডায়েরিটা পড়েছি। যাই হোক, পড়বেন। আমার খুব ঘুম। অডিও এখানেই শেষ। রিপনবাবু রেকর্ডারটা পাশে রেখে ডায়েরিটা পড়া শুরু করলেন। আমার নাম শঙ্কর বসু। ও আমাকে গৃহবন্দী করে রেখেছে। যে কোনো সময় আমি ঘুমোলে ও আমায় খুন করবে। খাবারেও হয়তো ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে, আমি খাইনি। আমি গায়ের জোরে ও আমার সাথে পারবে না। নিজের ভাই যে এত স্বার্থপর হয় তা আমি জানতাম না। আমি আর সহদেব মিলে এই সবুজ দ্বীপের হোটেল তৈরি করেছিলাম, কিন্তু ও আমাকে খুন করে এই হোটেলের মালিক হতে চায়। আমি খুন হতে চাই না। আমার ছুরি, রক্ত এসবে খুব ভয় লাগে। বিশেষ করে ভাইয়ের হাতে মোটেই খুন হতে পারবো না। আমি ভাইয়ের হাতে খুন হতে চাই না। আমি আত্মহত্যা করব। এটা আমার সুইসাইড নোট। ও এটা পেলে নিশ্চয়ই এটা লুকিয়ে কিংবা পুড়িয়ে ফেলবে, তাই এটাকে আমার লুকাতে হবে। কিন্তু আমি কথা দিচ্ছি ভাই, তোকে আমি আর বেশি বছর এই হোটেল চালাতে দেব না চালাতে। এই কথাটা আমি ঠিক তেমন ভাবেই পালন করব, যেমন ভাবে তোকে সব বিপদ থেকে উদ্ধার করতাম আমি। তোর সমস্ত বিপদে যেমন আমার কোনো কথার নড়চড় হয়নি, তেমনি এবারও আর নড়চড় হবে না। ডায়েরিটা পড়ে কেমন একটা সন্দেহ হলো রিপনবাবুর। কেউ এই আত্মহত্যাগুলোর সুযোগ নিয়ে সহদেববাবুর ওপর বদলা নিচ্ছে না তো? হঠাৎ পাশে কেমন একটা আওয়াজ পেলেন তিনি। পাশে তাকিয়ে দেখলেন রেকর্ডারটার মধ্যে দিয়ে কোনো একটা রেকর্ড করা অডিও চালু হয়েছে, কিন্তু কারো আওয়াজ আসছে না। হঠাৎ রিপনবাবুর বুক ঠান্ডা করে একটা আওয়াজ রেকর্ডার থেকে বেরিয়ে এলো। আমি শঙ্কর, আমার ওপর তদন্ত শুরু করো। পুলিশ, তদন্ত শুরু করো। ঘর পুরো ফাঁকা। আওয়াজ নিঃসন্দেহে
রেকর্ডারের ভেতর থেকেই এসেছে। রিপনবাবু বাইরে বেরিয়ে এলেন, রেকর্ডারটা চেক করে দেখলেন তাতে কোনো অডিওই প্লে করা নেই। 12ই ডিসেম্বর 2019 সহদেববাবুকে তার ভাই শঙ্কর বসুর মৃত্যুর দায়ে সবুজ দ্বীপের হোটেল থেকে গ্রেপ্তার করা হলো। তার আগের 6টি আত্মহত্যাকে পুলিশ কেবল কাকতালীয় আত্মহত্যা বলেই চিহ্নিত করেছে। হোটেলটি ভাঙার দাবিতে কোর্টে মামলা চলছে। তবে গোয়েন্দা সিদ্ধার্থ করের ঘুমানোর চেষ্টা সত্যি তদন্তের দাবি রাখে। এটা গল্প ছিল না স্লিপিং পিলসের অ্যাড তা ধরা গেল না, কারণ সারা গল্প জুড়েই সিদ্ধার্থ কর কেবল ঘুমোতে চাই করে গেলেন। যাই হোক, গল্প পাঠে ছিলাম আমি পঙ্কজ সাহা। শুনতে থাকুন গল্প উইথ পঙ্কজ। তদন্ত শুরু করবে না? শুরু করো।